This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। শ্বাসকষ্টেও রেহাই নেই। গতকাল নির্যাতিতা যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানের ছত্রে ছত্রে যদি আমরা দেখি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং সেই শ্বাসকষ্ট কেন হচ্ছিল? প্যানিক অ্যাটাকের কারণে। তারপর তাকে ইনহেলার দেওয়া হয়, কিন্তু বক্তব্য হচ্ছে এই শ্বাসকষ্ট, শরীর খারাপ, প্যানিক অ্যাটাক, তারপরেও রেহাই পাওয়া যায়নি। ইনহেলার দেওয়ার পর খানিকটা সুস্থ বোধ করলেই তারপর গণধর্ষণ। কি ভয়ঙ্কর একটা ঘটনা! এরকম ভয়ঙ্কর ঘটনা কোথায় ঘটেছে? রাজ্যের শিক্ষাঙ্গনে, শহরের একটা কলেজে, আইনের কলেজ। সেখানেই আইনের কেউই তোয়াক্কা করছেন না। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। দীক্ষা, যা জানতে পারছি আমরা গতকালের পর, যে তথ্যগুলো সামনে আসছে, সত্যি শিউরে ওঠার মতো তথ্য। আমরা কলকাতায় রয়েছি তো। দেখো, যে অভিযোগকারিনী অভিযোগটা করেছেন 25 তারিখে রাত্রে ঘটনা ঘটেছে এবং গভীর রাতে যখন তাকে ছাড়া হয় তখন 10টা 50 মিনিট, এবং তার পরের দিন অর্থাৎ 26 তারিখ তিনি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগপত্র পড়তে গিয়ে একটা জায়গায় গিয়ে রীতিমতো মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে নিজের। তার কারণ সেখানে তিনি লিখছেন, সন্ধ্যে পর্যন্ত মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক ছিল, যখন সকলে ছিলেন ইউনিয়ন রুমে। তিনি 12টা 5 বেলায় ঢুকেছিলেন ওই কলেজে, কিন্তু তারপরে পরিস্থিতি বদলাতে শুরু করলো বিকেলের পর থেকে। যখন তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো তিনি নাকচ করলেন, সকলে বেরিয়ে যেতে লাগলো, তাকে আটকানো হলো ইউনিয়ন রুমে, ওয়াশরুমের পাশে। তাকে ধর্ষণের চেষ্টা করলেন এবং দুজন বাইরে পাহারা দিলেন। সেই অবস্থায় ভয় এবং উত্তেজনায় ওই অভিযোগকারিনীর প্যানিক অ্যাটাক হয়, এবং প্যানিক অ্যাটাক হলে যেটা হয়, তারপরেও তাকে কিন্তু প্যানিক অ্যাটাকের জন্য তিনি যখন বলেন যে বাইপাস কাছাকাছি, যেহেতু কলেজের পাশাপাশি হচ্ছে বাইপাসে বেসরকারি হসপিটালে নিয়ে যেতে বলেন, কারণ তখন তার ব্রিদিং ট্রাবল হচ্ছে। এবং প্যানিক অ্যাটাকের একটা মূল লক্ষ্য হচ্ছে, প্যানিক অ্যাটাক যখন কয়েকটা লক্ষণ থাকে তার মধ্যে প্রথম হচ্ছে বাটারফ্লাই, খুব মাইল্ড যাতে প্যানিক অ্যাটাক থাকে, না হলে কারো পালস রেট প্রচণ্ড হাই হয়ে যায়। পালস রেট হাই হয়ে যাওয়ার জন্য যেটা হয়, একটা ব্রিদিং ট্রাবল, প্রায় রীতিমতো শ্বাসকষ্ট, মনে হয় সেই মুহূর্তে তার মৃত্যু হবে, যদিও সেটা হয় না। কিন্তু যিনি পেশেন্ট এই প্যানিক অ্যাটাকের, তার মনে হয় তার যেহেতু পালস রেট প্রচুর বাড়তে থাকে এবং কারো প্রেশারও বেড়ে যায়, ফলে সেই সময় যে ব্রিদিং ট্রাবলটা হয়, রীতিমতন মনে হয় যে দম আটকে আসছে। এইরকম পরিস্থিতিতে মেয়েটি সাহায্য চান, কিন্তু প্রথমে কেউ সাহায্য করেননি। পরে যখন দেখছেন সত্যি ব্রিদিং ট্রাবলটা দেখতে পাওয়া যাচ্ছে যে সত্যি শ্বাসকষ্ট হচ্ছে, তখন মনোজিতের নির্দেশে একজন গিয়ে ইনহেলার কিনে এনে দেন। পার্টিকুলার ইনহেলার লাগে, কারণ যারা প্যানিক অ্যাটাকের পেশেন্ট হন তাদের নিয়মিত ওষুধ ছাড়াও ইনহেলার নিতে হয়। এই রকম জটিল পরিস্থিতি যখন তৈরি হয়, ইনহেলার এনে দেওয়ার পরে সুস্থ বোধ করে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন, ভেবেছিলেন হয়তো রেহাই মিলবে, তখনও রেহাই মিলল না। তাকে একদম দীক্ষা, এই জায়গাটাই আমরা বারবার সকাল থেকে হাইলাইট করার, বোঝার চেষ্টা করছি, প্রশ্ন করার চেষ্টা করছি যে একজন শারীরিকভাবে অসুস্থ, তখন সে রেহাই তাকে দেওয়ার কথা তিনি চাইছেন, বলছেন, কিন্তু তারপরেও রেহাই মিলছে না। তিলোত্তমার বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি, আমার সহকর্মী দীক্ষা যে কথাগুলো বলছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। আমার বক্তব্য হচ্ছে, একজন মানুষ ভয়ঙ্করভাবে, তার তখন শারীরিক কষ্ট হচ্ছে, মানসিকভাবে সে বিপর্যস্ত, সেরকম একটা সময় তার প্যানিক অ্যাটাক হয়েছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, ইনহেলার দেওয়া হলো, তারপরেও গণধর্ষণ। কি বলবেন? মানুষ বলেন আপনারা, এটাই তো আমাদের আশ্চর্য লাগে। এরা জানোয়ারের থেকেও অধম। এদের এমন কঠোর শাস্তি হওয়া দরকার, মানুষ প্রকাশ্যে দেখতে পারে যেন শাস্তি হচ্ছে। এইরকম ধরনের অপরাধীরা, আমার মেয়েকে যারা হত্যা করেছে, তারা এই ধরনের ক্রিমিনালি। তারা আমার মেয়েকে, ওই মেয়েটা বেঁচে গেছে, ও মানে কিছুটা বলছে তো অভিনয় করে মরার মতো পড়েছিলাম, সেই জন্য আমাকে আর মারেনি আর কি, ওকেও মেরে ফেলার চেষ্টা হয়েছিল। আমার মেয়েকে তো সেই জন্য মেরেই ফেলেছি। ঠিক, পুলিশ বলছে এবং সিবিআই বলছে একজনই মাত্র এই অপরাধী। কোনদিন এটা ঘটনা ঘটতে পারে না একজন। এটা ওরকম জনবহুল জায়গার মধ্যে বাইরের লোক কিছুই জানতে পারলো না, একটা সিভিক ভলান্টিয়ার গিয়ে সমস্ত ঘটনা আমার মেয়েটাকে মেরে ফেলে দিল। কিন্তু দেখুন, তিলোত্তমার ঘটনার 10 মাসও এখনো পেরোয়নি, এত বড় একটা কাণ্ড, এত প্রতিবাদ, রাত জাগা, তারপরেও 10 মাস পরেই আবার একটা শিক্ষাঙ্গন, আবার একটা কলেজ, আইন কলেজ, সেখানেও এই ঘটনা ঘটছে। মানে দৃষ্টান্তমূলক হয়নি। এই যারা অপরাধী, এদের শিক্ষা হয়নি। কারণ আমার মেয়ের সঙ্গে যারা অপরাধ করেছে এই ধরনেরই লোক, তারা তো শাস্তি পায়নি। সেই জন্য এরা ভাবছে আমরা যা অপরাধ করবো সব হজম করে যাব।
এবং যেখানে যা তৃণমূলরা অপরাধ করছে সেটা হজম করতে পারছে বলেই মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। অবশ্যই দৃষ্টান্তমূলক, মানে প্রকাশ্য শাস্তির প্রয়োজন। এর যদি ফাঁসি হয় তো প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত, লুকিয়ে চুরিয়ে নয়। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। মৌসুমী কয়াল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কামদুনির সময় এক প্রতিবাদী মুখ। মৌসুমী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌসুমী, তিলোত্তমার বাবার সঙ্গে কথা হচ্ছিল এবং 10 মাস, আমরা এখনো তো তিলোত্তমা কাণ্ডটা ভুলে যাইনি কেউ। গতকাল তারই মধ্যে একটা ভয়ঙ্কর কাণ্ড, এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওই যে বয়ান নির্যাতিতা, তাতে তিনি বলছেন তার শরীর খারাপ লাগছিল কারণ তার প্যানিক অ্যাটাক হয়েছিল, তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। তখন তিনি ইনহেলার চাইলেন, বলছিলেন চলুন আমাকে একটু নিয়ে চলুন হাসপাতালে, কেউ নিয়ে যায়নি। ইনহেলারটা তাকে দেওয়া হলো, তারপরে যখন একটু সুস্থ তারপরেই গণধর্ষণ। কি অদ্ভুত বিষয়, মানে আমার বলতেও কিরকম লাগছে মৌসুমী। সত্যি কথা বলতে কি বলুন তো, সত্যি লজ্জা লাগছে নিজেদেরকে যে আমরা এই রাজ্যে এখনো বাস করি। একজন মাননীয় মুখ্যমন্ত্রী মৌসুমী, আপনার কথাটা খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি না মৌসুমী, আপনি যদি একটু সরে কোথাও কথা বলেন। হ্যাঁ, মানে সত্যি লজ্জা করছে যে আমরা এখন এই রাজ্যে বাস করি, যে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা এবং একজন পুলিশ মন্ত্রী, তার রাজ্যে একটা মেয়েকে তাকে এইভাবে রেপ করা হলো। কি মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে অসুস্থ হয়ে তাকে সুস্থ করার পর তার উপরে আবার রেপ হয়। এর মতো লজ্জার ঘৃণার মনে হয় না আর আমাদের আর ঘটনা, মানে দিনের পর দিন তো ঘটনা ঘটে। সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। একটু আগেই তিলোত্তমার বাবাও বলছিলেন, বলুন তো আমাদের রাজ্যে যদি দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হতো, শাস্তি হতো, তাহলে মনে হয় না এই ধরনের ঘটনা ঘটতো। একটার পর একটা তো ঘটনা ঘটে গেছে, সব জায়গায় পুলিশ প্রমাণ লুটপাট করছে। আজ পুলিশের প্রমাণ লুটপাট এবং হচ্ছে কোর্টে ঠিক মতো চার্জশিট জমা না দেওয়ার ফলেই কিন্তু আজ দোষীরা ছাড়া পাচ্ছে, ফাঁসির আসামি ছাড়া পাচ্ছে। আজ রাজ্যে কোনো বিচার নেই, কোনো জাস্টিস নেই, তার জন্য আজ কিন্তু দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটতেই চলেছে। তো এর মতো লজ্জাজনক আর হতে পারে না। আমরা নারী হয়ে সত্যি লজ্জিত যে এই রাজ্যে এখনো আমরা আছি, এখনো আমরা আমাদের কণ্ঠস্বর রোধ করার জন্য এখনো এই রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন নেতারা, তারা বিভিন্নভাবে এই ধরনের ঘটনাগুলোকে সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা বলে চালানোর চেষ্টা করে। এবং একজন মুসলিম নেতা তিনিও বলছে যে বন্ধুরা এইগুলো করেছে, বন্ধুদের ব্যাপার। মানে এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের বক্তব্য যারা বলেন সেটাও খুবই বাজে, যে সমাজে একটা খারাপ বার্তা দিচ্ছে তারা। মানে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, এর শেষ কবে? অবশ্যই এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। মৌসুমী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে কথা আমরা বলছিলাম একটু আগে, তিলোত্তমার বাবার সঙ্গে কথা বলেছি, এরপর আমরা মৌসুমী কয়ালের সঙ্গে কথা বলেছি, এবং তারা প্রত্যেকেই একটা কথাই বলছেন যে একের পর এক এ রাজ্যে ঘটনা ঘটে চলেছে, কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তি সেটা কোথায়? এই যে অপরাধীরা, যে সমস্ত নামগুলো সামনে আসছে, মনোজিৎ মিশ্রদের মতো কোট আনকোট দাদাদের যে দাদাগিরি, সেগুলো থামানোর জন্য একটা পদক্ষেপ, দৃষ্টান্তমূলক পদক্ষেপ, সেগুলো কোথায়? সেগুলো নেই বলেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। কারণ 10 মাস আগের তিলোত্তমা কাণ্ডের সেই বিভৎসতা আবারও আমরা দেখতে পেলাম। ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা, প্যানিক অ্যাটাক হয় তার, শুরু হয় শ্বাসকষ্ট, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন নির্যাতিতা, এর পরেও মেলেনি রেহাই। উল্টে এক অভিযুক্ত তাকে ইনহেলার এনে দেয়, আইনের ছাত্রী। ইনহেলার নেওয়ার পর ফের তার ওপর শুরু হয় পাশবিক নির্যাতন। এই ঘটনার পর আমরা গতকাল থেকে বিরোধীদের সরব হতে দেখেছি। আমরা গতকালও দেখেছিলাম যে কসবা থানার সামনে একের পর এক বিরোধীরা তারা বিক্ষোভ দেখান, এবং তিলোত্তমা কাণ্ডের মতো এখানেও কলেজ কর্তৃপক্ষ কেন এফআইআর করলো না প্রশ্ন তুলেছে বিজেপি, প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল। আসলে তৃণমূল বিধায়কের ছত্র ছায়াতেই মনোজিৎ মিশ্রের বারবারন্ত অভিযোগ বিজেপি বিধায়কের আশীর্বাদ নিয়ে দুষ্কৃতি তৈরি করছে তৃণমূল, অভিযোগ অগ্নিমিত্রা পালের। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও
এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল। জনাব ফিরাদ সুরাওয়ার্দী হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়। আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন, রেপিস্ট তৈরি করছেন, তারপরে হাত ধুয়ে সরে যাবেন, এটা তো চলবে না। আপনাকে উত্তর দিতে হবে। 25 তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো, কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন? ঠিক যেভাবে আরজি করের অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে ঠিক এক মোডাস অপারেন্ডি। অর্থাৎ তৃণমূল বিধায়কের ছত্র ছায়াতেই মনোজিৎ মিশ্র তৈরি হয়েছে, অর্থাৎ মদত রয়েছে, শাসক দলের নেতা মন্ত্রীদের মদত রয়েছে। বিজেপি সরব, তৃণমূল কংগ্রেস কি বলছে? তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য। পশ্চিমবঙ্গ সরকারের কাজ মানুষকে জাস্টিস দেওয়া, তাই সাথে সাথে 5 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত কোর্টে প্রডিউস হয়েছে, সহযোগী যারা রয়েছেন 3 জনকেই অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ যা শাস্তি বিধান আছে সেটা হবে। অগ্নিমিত্রা পাল বরঞ্চ এটার আগে উত্তর দিন যে ওনাদের দলের যিনি প্রধানমন্ত্রী, ঘটনাচক্রে দেশেরও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তার নির্বাচনী ক্ষেত্র হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে ওনার দলের নেতা আইটি সেলের পদাধিকারী অমিত মালব্যর সহচররা ওই আইআইটি বিএইচইউর এক রিসার্চ স্কলারকে গণধর্ষণ করে। গণধর্ষণ করার পরে 22 দিন উত্তরপ্রদেশ পুলিশ কোনো এফআইআর নেয়নি। উনি বলছিলেন না ছবি আছে, ওই রেপিস্টদের সাথে নরেন্দ্র মোদীর ছবি, ওই রেপিস্টদের সাথে যোগী আদিত্যনাথের ছবি, ওই রেপিস্টদের সাথে স্মৃতি ইরানি সহ সমস্ত নেতা মন্ত্রীদের ছবি আছে। ছবি থাকলেই যদি ধর্ষণে মদতদাতা প্রমাণ হয়, তাহলে কি সেই মদতে নরেন্দ্র মোদী ধর্ষকদের মদত দিয়েছিলেন সেই ধর্ষণের সময়? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।